মেসির হ্যাটট্রিকের পর ক্যামেরার লেন্সটা ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিকে। তবে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে নেমে নিষ্প্রাণ CR7 বিশ্বমানের পর্তুগালকে রুখে দিয়ে পয়েন্ট অর্জন করলো 52 বছর পর বিশ্বমঞ্চে খেলতে আসা DR কঙ্গো। তবে একই রাতে ক্রোয়াটদের কাঁপিয়েছে কেইন, বেলিংহাম, রাশফোর্ডদের ইংল্যান্ড। ওয়েলকাম টু এক্সপার্ট টেবিল প্রেজেন্টেড বাই হামদর্দ আমরুপালি। সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত, আর আমার সতীর্থ যিনি থাকেন এক্সপার্ট হিসেবে তাকে ওয়েলকাম করতে চাই। প্লিজ ওয়েলকাম টু এক্সপার্ট টেবিল তপু বর্মন। খেলা কেমন দেখছেন? ভালো ভালো কি করে হয়? ক্রিশ্চিয়ানো তো ডিসঅ্যাপয়েন্টেড অনেক। পর্তুগাল এত দুর্দান্ত একটা টিম, তারা খেললো DR কঙ্গোর বিপক্ষে এবং পর্তুগাল 1-1 শেষ করলো এই ম্যাচটা। ইতিহাস গড়েছে DR কঙ্গো বলতে গেলে। বিশ্বকাপে প্রথমবারের মতো গোল এবং পয়েন্ট তারা পেয়েছে এবং দীর্ঘদিন পর 5 দশক পর তারা ফিরেছে এবং ষষ্ঠ মিনিটে পর্তুগাল গোল পেয়ে যায়, জোয়াও নেভেস গোল পেয়ে যান। তবে PSG মিডফিল্ডারের পর্তুগালের জার্সিতে চতুর্থ গোল ছিল, সেটা নেটোর পাস থেকে সেই গোলটা করেন। তবে প্রথমার্ধে যোগ করার সময়ের 5 মিনিটে ডান প্রান্ত থেকে উড়ে আসা ক্রসে হেডে গোল যিনি করেন তার নাম ইউভান উইজা, যিনি একেবারে অন্যরকম একটা আবেগে ভাসিয়েছেন DR কঙ্গোকে। তবে যার জন্য আবেগটা কাজ করার কথা তিনি CR7, তবে তার দিকে নজর থাকলেও তিনি ভালো কিছু করতে পারেননি, পুরোপুরি নিষ্প্রাণ ছিলেন। আমরা সেসব প্রসঙ্গে আসবো। তবে ছোট্ট করে রোনালদোকে আপনি কেমন দেখলেন কাল রাতে? আসলে ডিসক্রাইব করা ভেরি ইজি, কারণ আসলে তার যেই অ্যাপ্রোচ থাকে, স্পেশালি আমরা যে রোনালদোকে আসলে সচরাচর সবসময় পাই এবং দেখি, যে গোলের ক্ষুধাটা, এবং তার ভিতরে আমার কাছে এই জিনিসটা অনেক কম লেগেছে। এবং তার সাথে ধরেন যে আসলে তার যেই মুভমেন্টগুলো অনেক কম ছিল। এবং আমি জানি না তাকে আসলে কম বল দেওয়া হয়েছিল কিনা বা বল কম খেলানো হচ্ছিল কিনা, সেটা একটু কনফিউশন ব্যাপার। কিন্তু আসলে আপনি যদি মুভ করে যদি স্পেসগুলো ক্রিয়েট করতে পারেন, ডেফিনেটলি এরকম লেভেলের মিডফিল্ডার যারা আছে কিনা তারা আপনাকে খুঁজে বের করবে। একেবারেই। আমরা একটু স্ট্যাট দেখেই তাহলে শুরুটা করি, যে এই পর্তুগাল ম্যাচে কি ঘটনা ঘটেছে, অন্তত স্ট্যাট কি বলছে। XG অর্থাৎ এক্সপেক্টেড গোল আমরা যদি দেখি 0.69 ইন ফেভার অফ পর্তুগাল, 0.82 কঙ্গো। তো একটা করে গোল করেছে দুই দল। তবে এক্সপেক্টেড গোলের যে পয়েন্ট যদি সামথিং বেশি থাকে, সেটাও DR কঙ্গোর বেশি, সেই জায়গায় 0.69 ছিল পর্তুগাল। শটস অন টার্গেট 7, সেখানে একটা গোল করতে পেরেছে, অন্যদিকে 18 বিপরীতে অন্য দলের। এবং আমরা দেখছি শুটস 8-2, অনেকগুলো শুট করার পরও কাজ হয়নি। বিগ চান্সেস 1-1, শেষ পর্যন্ত যে চান্স তারা দুই দল কমপ্লিট করতে পেরেছে। টাচেস ইন অপোনেন্ট বক্স 29-11, তবুও গোল করতে পারেনি পর্তুগাল একটার বেশি। পজিশনে 75% বল পজিশন নিয়ে এই ঘটনা। অ্যান্ড বলছে যে ইটস স্টার্টেড অফ ওয়েল ফর পর্তুগাল বাট দে সিম্পলি স্টপড আফটার দ্য ওপেনার। সুতরাং গোলটা শুরুতে নেভেস করলেও শেষ পর্যন্ত ফিনিশ লাইনে তারা যেতে পারেনি। তো স্ট্যাট বলছে যে পর্তুগাল DR কঙ্গোর সঙ্গে যে ধরনের বল পজিশন পাওয়ার কথা সবই পেয়েছিল, ফিনিশিংটা হয়নি, যেটা আসলে আমরা সচরাচর সবসময় রোনালদোকেই দেখেছি। আপনি যদি তার কেরিয়ার দেখেন এবং তার যদি অ্যাবিলিটি সম্পর্কে আমাদের আসলে পুরোপুরি আস্থা ছিল যে আসলে রোনালদো স্টেপ আপ করবে এবং পর্তুগালকে আসলে সে জয়ের ধারায় নিয়ে যাবে। কারণ সব কিছু মিলিয়ে আমি বলবো যে আপনার নাম্বার 9 পজিশন যেহেতু রোনালদো খেলে থাকেন, এবং তার সাথে আপনার আই থিঙ্ক চেঞ্জিংয়ে রাফায়েল লিও নেমেছিল এবং বার্নার্দো সিলভা ছিল, যারা কিনা আসলে এই যে টিমটা, আসলে আমি বলবো যে কালকে আসলে তাদের যেই ছন্দটা ছিল সেটা আর কি আমরা দেখতে পাই না। এবং তাদের পারফরমেন্স আমি বলবো যে ঠিক আছে, ডি বক্সের ভিতরে আপনার ধরেন 29টা আপনার অপরচুনিটি ক্রিয়েট করেছেন, সব কিছু করেছেন। আসলে ফুটবল ইজ গোলের খেলা। আপনি যদি গোল না করতে পারেন তাহলে আপনি জিততে পারবেন না, এবং পুরো মাঠ খেলেও লাভ নেই। আমরা পুরো মাঠের কথা এখানে বলছি কারণ পর্তুগালের পাস কমপ্লিট যে রেশিওটা, সেটা অসাধারণ। আমরা যদি দেখি যে পুরো মাঠ জুড়ে তারা দারুণ পাসিং ফুটবল খেলেছে, ম্যাচ অ্যানালিসিস তাই বলছে। এবং পর্তুগালস যে বল পজিশন ইজ দ্য হাইয়েস্ট অন রেকর্ড সিন্স 1966 বাই এ টিম উইথ ফিউয়ার শটস দেন দেয়ার অপোনেন্ট। সুতরাং 75.4% বল ওভারঅল পজিশনে রেখেও অপোনেন্টের চেয়ে কম চান্স ক্রিয়েট করতে পেরেছে গোলের জন্য, যেখানে 24.6% বল পজিশন ছিল এবং 7টা শট গোলের জন্য। এগেইনস্টে কঙ্গো 8টা শট নিয়েছে এবং দুই দলই আসলে 1-1। কিন্তু কোয়ালিটি ওয়াইজ
এখানে পর্তুগালের এক্সপেকটেশনটা স্বাভাবিকভাবে বেশি ছিল। 724 সাকসেসফুল পাস, মাত্র 59টা আনসাকসেসফুল, এবং 783 পাসের মধ্যে 92% অ্যাকুরেসি তাদের ছিল। ওই যে শুধুমাত্র গোল বারে অন টার্গেট নেই। না, আমি বলবো যে হিসাব নিকাশ করলে তো পর্তুগাল অবশ্যই ভালো টিম এবং ভালো খেলবে, এটা আমরা সবসময় ধারণা করেছি এবং সবসময় জানি। কিন্তু আসলে যে গোল মাউথ আপনি গোল যদি না করতে পারেন, ধরেন ডিআর কঙ্গোর সাথে তারা ম্যাচটা হারে নাই, ইভেন তো তাদের থেকে ভালো টিমের সাথে খেলতে গেলে ম্যাচ হেরে যাবে। দ্যাট মিনস আপনার পর্তুগালের যে একটা মানে এক্সপেকটেশন সবার, সেটা কিন্তু তারা ফুলফিল করতে পারবে না, দেখা যাবে তারা আউট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলে সবচেয়ে বড় এই জায়গায় দায়িত্ব নিতে হবে রোনালদোর ডিউরিং ম্যাচে, কারণ আমরা জানি যে সে পারবে এবং তার সে অ্যাবিলিটি ক্যাপাবিলিটি আছে। সিজন বাই সিজন, ইয়ার বাই ইয়ার সে এটা সব দর্শকদেরকে দেখাই দিচ্ছে আসলে যে আমি রোনালদো। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তার স্টেপ আপ হইতে হবে, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো তাদের মিডফিল্ড অনেক স্ট্রং। কিন্তু আরেকটা জিনিস আমার খুব চোখে পড়েছে, যেটা ডিআর কঙ্গো গোল করেছে, আসলে এই জায়গায় ডিফেন্সিভ যেই লাইনটা ছিল এবং যে স্পেসটা সে পেয়েছে, আসলে এটা এত বড় লেভেলের টিমের এটা করা উচিত হয় নাই। একেবারে মুইসের কথা আপনি বলছিলেন, তো আপনি মিডফিল্ডের কথা বলছেন। আমরা ভিতিনিয়ার যদি দেখি, ভিতিনিয়া একাই যে ধরনের পাস কমপ্লিট করেছেন, দেখুন 91 সাকসেসফুল, মাত্র 5টা আনসাকসেসফুল পাস এবং 95% তার অ্যাকুরেসি। তিনি পুরো মাঠ জুড়ে পাস কমপ্লিট করেছেন, বল এগিয়ে দিয়েছেন, তিনি মিডফিল্ড মাস্ট্রো। সুতরাং তার জায়গা থেকে তাদের পারফরমেন্স যাদের ছিল সেটা অসাধারণ ছিল, এবং শুরুর দিকে তো গোলও নিয়ে এগিয়ে দিয়েছে। হ্যাঁ, আসলে আমরা মানে আমরা কিন্তু সবসময় বিতিনাকে এরকম ভাবে ফোকাস এবং হাইলাইট করেছি, আসলে হি ওয়াজ দ্য কি প্লেয়ার পর্তুগালের, এবং সে কিন্তু সেটা আপনার আমি বলবো না শুধু পর্তুগালের, সে পিএসজি তে কন্টিনিউ আপনার এরকম ধারাবাহিক পারফরমেন্স করে যাচ্ছে, এবং তার যে ডিউটি আসলে সে কিন্তু সেটা ফুলফিল করেছেন। আসলে এখন ঘটনা হয়েছে, আপনারা যারাই আপনার মিডফিল্ডে পজিশন ছিল, তিনজন কিন্তু ক্রিয়েটিভ মিডফিল্ডার, নাভাস এবং বিতিন এবং আপনার বার্নার্দো সিলভা ছিলেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তাদের যে কম্বিনেশন, এটা কিন্তু ঘাটতি ছিল না, জাস্ট খালি গোল হয় নাই, গোলটা হয়নি। এবং সেই জায়গায় আমরা যদি গোল মিসের কথা দেখি, অর্থাৎ রোনালদোর কথা যেহেতু বারবারই বলছি, আমরা যদি তার দেখি কয়েকটা সুযোগ তাকে কিন্তু দুর্দান্ত পাস দেওয়া হয়েছিল বা থ্রু পাস বাড়ানো হয়েছিল, তিনি দুটো বল বারের পাশ দিয়ে মেরেছেন। এই যে এইসব গোল আসলে রোনালদো কিন্তু আগে বলকে করতো, এখন আসলে তার এটা আমি কি বলবো যে আসলে এটা কি এজের কারণে বা তার কি অফ ফর্ম চলতেছে কিনা, এটা আসলে সেম গোল কিন্তু আল নাসেরের হয়ে লাস্ট মিনিটে কিন্তু এই গোল করে চ্যাম্পিয়ন হয়েছে সেম পজিশনে, কেন কালকে হয় নাই? আসলে এটা আমি বলবো যে আমি বলবো তার জন্য এটা ব্যাড লাক, এবং আসলে সে ঘুরে দাঁড়াবে, এটা এজ এ সাপোর্টার বলেন বা এজ এ প্লেয়ার বলেন, আমি বিশ্বাস করি সে ঘুরে দাঁড়াবে। নেক্সট ম্যাচ থেকে সে তাকে আরো অন্য লেভেলে নিয়ে যাবে, কারণ তার সেই অ্যাবিলিটি আছে। কিন্তু এই ম্যাচটা তাকে অফ লেগেছে। আমরা রোনালদোর আলাদা স্ট্যাটও রয়েছে, আমরা সেটাও যদি দেখি যে রোনালদো কি করেছেন আসলে, দেখুন আগে রেটিংটাই চোখ পড়লেই তো যায় না বিষয়টা, 6.7, যেখানে 10 পর্যন্ত রেটিং হচ্ছে, ভেরি লো। 25 টাচেস, 3 শটস, 0 টার্গেট, একটা ডুয়েল ওন করেছেন তিনি, এবং দ্যাট ইজ দ্য সেকেন্ড লিস্ট অ্যামাউন্ট অফ টাচেস রোনালদো হ্যাজ এভার হ্যাড ইন এ ওয়ার্ল্ড কাপ স্টার্ট। এর চেয়ে কম আর একবারই তার কম টাচ ছিল বলে, মাত্র 25টা টাচ, যেটা রোনালদোর সঙ্গে যায় না। যেটা আসলে আমি আপনাকে বললাম যে আমি বলেছি যে আসলে রোনালদোর এখন খালি 2-3টা জিনিস সে করে। এক, যখন ফ্ল্যাঙ্কে যায় জাস্ট ডি বক্সের ভিতরে একটা ভালো পজিশন নিয়ে দাঁড়ায় থাকে, ক্রসিং এর আশা করে, এবং তার সাথে ধরেন যখন নাম্বার 9 পজিশন থেকে নাম্বার 10 পজিশনে এসে ধরেন বল 1-2 করার চেষ্টা করে, এবং আরেকটা জিনিস সেটা করে, সেটা হলো আপনার নাম্বার 9 পজিশন থেকে সাইডে চলে যায় বল 1-2 করার জন্য। এই যে এই সব বাদে তাকে কিন্তু আপনি মানে হাই রানিং করে বল উইন করা বা বল ফেস করা, প্রেস করা, এগুলো কিন্তু সে করে না। তো সেই ক্ষেত্রে আপনার এই টাচিং লেভেলটা অবশ্যই কম থাকবে, যেহেতু আগের রোনালদো এখন আর নাই, যেটা 1v1 1v2 বিট করে বল শুট করা, সেই অ্যাবিলিটিটা অনেকই কমে গেছে তার। তবু এই জায়গায় কি আমরা লিওনেল মেসির কথা জানি, তিনিও তো স্বাভাবিকভাবে বয়সের একটা জায়গা আছেন, কিন্তু তিনি তার প্যাটার্ন চেঞ্জ করলেও তার যে স্কিলটা সেটা কাজে লাগাতে পারেন। হয়তো আগের মতো উপরে উঠছেন না, নামছেন না, কিংবা সারাক্ষণ বলের পিছনে থাকছেন না তিনি, কিন্তু তার পর্যন্ত আসলে সেই ফিনিশিং এর কাজটা করছেন। রোনালদোর কি গেম প্ল্যানে আপনার মনে হয়েছে যে ওই ধরনের কোনো সুপরিকল্পনা বা কোনো কিছুর অভাব ছিল? বা আমরা যখন ইয়াং রোনালদোকে দেখেছি, স্পেশালি সে কিন্তু আপনার লেফট উইং থেকে খেলতো, যখন আপনার লেফট উইং থেকে খেলতো সে 1v1 বা বল বেশি পেতো, 1 ভার্সেস 1 বিট করে, 2 ভার্সেস 1 বিট করে কিন্তু শুট করতো। আসলে সে এখন ধরেন পর্তুগালে স্পেশালি
নাম্বার 9 পজিশনে খেলে, যেটা কিনা আমরা আপনার দেখেছি যে স্পেনের সাথে 3 গোল একাই করেছিল, হয়তো বা আপনার মনে আছে যে ওই রোনালদো আর এখনকার রোনালদো ইস অনেক ডিফারেন্ট। এখন ঘটনা হয়েছে যে মেসির যেই কথাটা আপনি বললেন, মেসির এটা আপনার আমি বলবো যে এটা মানে নিয়মিত একটা জিনিস, কারণ সে যখন বল পায় হি এনজয় মোর দেন আপনার ধরেন বল যখন পায়ে থাকে তার। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে রোনালদো একটু ডিফারেন্ট ক্যাটাগরির প্লেয়ার, কিন্তু রোনালদোর যেই অ্যাবিলিটিটা আছে সেটা হলো ধরেন হেডিং এবং শুটিং অ্যাবিলিটি খুব ভালো। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তাকে তো সেই চান্সগুলো দিচ্ছে না, কারণ আমি যদি রোনালদো ফর এক্সাম্পল রোনালদোর এগেনস্টে যে ডিফেন্সগুলো খেলবে তারা কিন্তু রোনালদোকে সুযোগ দিবে না বল ধরার। সেই ক্ষেত্রে কিন্তু কালকে এই যে মাত্র 25টা টাচ করেছেন এবং 3টা শট করেছেন, একটাও আপনার অন টার্গেটের ছিল না। সুতরাং এমন একটা সময়, এমন এক বিশ্বকাপ দুজনের, এবং যেখানে লিওনেল মেসি হ্যাটট্রিক করে শুরু করলেন, সেখানে রোনালদোর এরকম একটা জায়গা। আমরা যদি একটু উইজার গোলটা দেখি, অর্থাৎ কঙ্গোর গোলটা দেখি, অসাধারণ। নিউক্যাসল ইউনাইটেডের হয়ে খেলেন উইজা, লেফট উইঙ্গার, এবং তিনি যেভাবে অসাধারণ একটা হেডে গোলটা করেছেন। এবং ডিআর কঙ্গো, তাদের এক্সপেকটেশন আসলে এই ওয়ার্ল্ড ক্লাস পর্তুগালের বিপক্ষে এত ছিল কিনা যায় না। বিশ্বকাপে 52 বছর পর ফিরে প্রথমবারের মতো তাদের ইতিহাসে পয়েন্ট অর্জন করলো তারা পর্তুগালের সঙ্গে ড্র করে। কি বলবো? এটা আমি আপনাকে বললাম যে আসলে যখন বলটা ক্রস করা হলো, আমরা কিসের জন্য তাকে মার্কিং করি না? দেখেন ওরা মাত্র 3 জন, আর পর্তুগাল হলো আপনার 4 জন, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কিন্তু আপনার ধরেন তাকে একটু যদি যখন সে ফ্লাই করতেছে, জাম্প করতেছে, তাকে যদি একটু বডি কন্ট্যাক্ট করতে, হয়তো বা সে পারফেক্টলি এত ইজিলি হেডটা করতে পারতো না। আসলে এইসব সিচুয়েশনে আমার কাছে মনে হয় আপনি যদি অপোজিশনের অ্যাটাকারদের বা ডিফেন্ডার যারা সেট পিসে আসলে হেড করতে আসে, তাদেরকে যদি 1 সেকেন্ডের সময় দেন, তারা কিন্তু সেটা অ্যাডভান্টেজ নিয়ে নিবে। আসলে সেই ক্ষেত্রে দেখেন সে যখন জাম করেছে তার সাথে কেউ জাম করে নাই। রাইট, ফ্রান্সিসকো ছিলেন, নুনো মেন্ডেসটা ছিলেন। নুনো মেন্ডেস কালকে দুর্দান্ত, তিনি অফ দ্য বল ভালো ছিলেন। ফ্রান্সিসকো কিন্তু নামার পরে তিনি অনেকগুলো সুযোগ ক্রিয়েটও করেছেন। তবে আমার মনে হয় যে হ্যাঁ, এই জায়গাটা একটু এক্সট্রাঅর্ডিনারি, এক্সপেক্ট করেনি বোধহয়। কারণ এই জায়গাটায় আপনার ক্রস তো আসবেই ওই ফ্লাইং থেকে। আসলে সেই ক্ষেত্রে তাকে ম্যান মার্কিংটা করা হয় নাই প্রপারলি, এবং দেখেন আপনি সে যে জাম করেছে তার সাথে কেউ জাম করে না। রাইট, আমার মনে একটু আন্ডাররেট করেছিল। আরেকটা জিনিস আমি খেয়াল করেছি, যখন গোলটা কনসিড হয় গোলকিপারের দিকে সবাই তাকাচ্ছিল। আসলে গোলকিপারের বল ছিল কিনা এটা একদম 6 এর বক্সের ভিতরে ছিল। তো আসলে ওই জায়গায় ওই সিচুয়েশনে গোলকিপার কি এসে বলটা ফিক্স করতে পারতো বা বলটা ধরতে পারতো কিনা, এটার একটা প্রশ্ন আমার কাছে মানে জাগতেছে আমার থেকে যায়। তবে প্রশ্ন অনেক থেকে যায় আসলে। ক্রিশ্চিয়ানো রোনালদো যখন ভালো করতে পারেন না ষষ্ঠ বিশ্বকাপে নেমে, তখন প্রশ্ন স্বাভাবিকভাবে অন্যদেরও ছিল। এবং একটা ভিডিও, সেটা ভাইরাল মোটামুটি বলা যায় রোনালদোর এই নিষ্প্রভ ম্যাচের পর। ডিআর কঙ্গোর ফ্যানরা রোনালদো যখন ম্যাচ শেষ করে হাঁটছিলেন, তখন মেসি মেসি ধ্বনিতে সরব ছিল। আমরা ভিডিওটা বরং একটু যদি দেখার চেষ্টা করি যে কি ঘটেছে সেখানে। স্বাভাবিকভাবে আসলে হ্যাঁ, এই যে ভিডিওটা, মেসি মেসি মেসি। এবং এইটাই আসলে যতটাই আপনি যাই বলেন না কেন, ঠিক আছে ক্রিশ্চিয়ানোর জায়গায়, কিন্তু লিওনেল মেসির সঙ্গে এক ধরনের কম্প্যারিজন, সেটা কিন্তু দর্শকদের পয়েন্ট অফ ভিউ থেকে বা ভক্তদের, ফুটবল ভক্তদের জায়গা থেকে আসে। তবুও তিনি এটাতে ভ্রুক্ষেপ করেননি, টেম্পার হারাননি, তিনি গেছেন তার মতো। তো এই কম্প্যারিজনটা স্বাভাবিকভাবে আসবে। কি মানে কতটা কঠিন আসলে মানে ফর মি ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, কারণ এরকম শুধু ওয়ার্ল্ড কাপের স্টেজে রোনালদো এটা ফেস করে নাই। যখন আপনার স্পেশালি সে যখন আপনার সাউদি প্রো লিগে খেলেছেন, স্পেশালি এখন রানিং চলতেছে, সে কিন্তু আল হিলালের ক্রাউডদের কাছ থেকে কিন্তু এই যে মেসি অনবরত এরকম কিন্তু ইনসিডেন্ট হয়ে থাকে তার সাথে। আসলে আমি বলবো যে এরকম গ্রেটেস্ট প্লেয়ারদেরকে আসলে এরকম কিছু ওয়ার্ড ইউজ করে তাদেরকে মানে ডিসঅ্যাপয়েন্টেড করা বা তাদেরকে ফিল ব্যাড করা, এই জিনিসটা আই এম রিয়েলি সরি ফর দ্যাট। কারণ আসলে এটা তারা ডিজার্ভ করে না, কারণ এটা আসলে আপনার পার্সোনাল হয়ে যাচ্ছে। আপনি সে যদি ম্যাচে খারাপ খেলে থাকে, আমরা দেখেছি সবাই খারাপ খেলেছেন, কিন্তু এইভাবে তাকে হেয় করাটা আমি মনে করি না উচিত। এক ধরনের মেন্টাল প্রেসার তো ডেফিনেটলি, এত বড় মঞ্চে। রঞ্জন দা, ডেফিনেটলি। কারণ আপনি ধরেন একটা ইয়াং প্লেয়ার এই পর্যায়ে থাকলে তার কি হইতো, সে তো মাঠে নামতে পারতো না। হ্যাঁ, অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারতেন অনেকে। কারণ ওর সেই নেওয়ার ক্ষমতা আছে, ও জানে যে আসলে
এটা না, ও কিন্তু ওর ইন্টারভিউতে আমরা অনেকবার দেখেছি যে আসলে রোনালদো বলে যে আমি যেটা করব এটা আমি করব, পিপল এটা লাইক করুক বা না করুক আই ডোন্ট কেয়ার। সো এটাই রোনালদো। তো ইন স্পোর্ট দেয়ার ইজ অলওয়েজ কামব্যাক, সেই কামব্যাকের সুযোগটা থাকছে। আমরাও ফিরবো এ কারণে বলছি, কারণ এক্সপার্ট টেবিল থেকে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন এক্সপার্ট টেবিল প্রেজেন্টেড বাই হামদর্দ, আমরুপালি, রঞ্জন শান্ত আছে আর আমার সঙ্গে তপু বর্মন। শুধুমাত্র CR7 কিংবা পর্তুগাল নিয়ে থাকলে তো হচ্ছে না, কারণ ইংল্যান্ড তারা মাঠে নেমেছিল একবারের বিশ্ব চ্যাম্পিয়ন 1966, এবার আবারও নতুন বড় স্বপ্ন। তবে ক্রোয়াটরা তাদের বিপরীত ছিল, সেই ক্রোয়েশিয়ার জালে তারা 4 গোল দিয়েছে। হ্যারি কেইন ডমিনেট করেছে পুরো ম্যাচ বলা যায়, এবং রাশফোর্ডরা তারাও দুর্দান্ত খেলেছে বলা যায়, এবং সেখানে গোল পেয়েছেন রাশফোর্ড ছাড়াও জুড বেলিংহাম। তো দারুণ একটা ম্যাচ হয়েছে, এবং থমাস টুকেল তার যে প্ল্যান পরিকল্পনা আমরা দেখেছি, এই ম্যাচটা নিয়ে কথা বলার অনেক জায়গা আছে। তবে হ্যারি কেইন একটা পেনাল্টি ছাড়াও একটা হেডে জোড়া গোল তিনি করেছেন, এবং সঙ্গে বলছিলাম বেলিংহাম এবং রাশফোর্ডের কথা, তারা বাকি গোল করেছেন, এবং একটা বলে যে 2টো গোল ক্রোয়াটরাও তারা করেছে। আমরা এই ম্যাচটা নিয়ে যদি একটু বলি, বা হ্যারি কেইনকে নিয়ে যদি একটু বলি, হ্যারি কেইন অসাধারণ ছিল এই ম্যাচ জুড়ে, এবং তার শুধুমাত্র যে তিনি উপরে খেলেছেন তা না, বারবারই আমরা দেখছিলাম তিনি নিচে নামছিলেন, খেলছিলেন, নেতৃত্ব দিচ্ছিলেন। না আসলে হ্যারি কেইন এরকম একজন প্লেয়ার, আসলে সে অলরেডি জানে যে আসলে তার রেসপন্সিবিলিটি কি, ইভেন দো সে ক্যাপ্টেন, এবং ইংল্যান্ড টিমের জন্য তার যেই ইম্প্যাক্টটা সে এটা খুব ভালো করে জানে, এবং এটা সে মাথায় নিয়ে এইবার ওয়ার্ল্ড কাপে আসছে। নট অনলি যে সে ইংল্যান্ড টিমের হয়ে এরকম পারফরমেন্স দেখিয়েছে, হ্যাঁ, আর আপনি যদি বায়ার্ন মিউনিখের দেখেন, তার সেম পারফরমেন্স কিন্তু এখানেও করে যাচ্ছে। এখন ঘটনা হয়েছে যে তার আশেপাশে যে প্লেয়ারগুলি আছে দে আর ভেরি গুড, এবং তাদের সেই অ্যাবিলিটি আছে গোল করার, গোল করানো। আপনি যদি ডাকলান রাইসের পারফরমেন্স দেখেন, যে আসলে অ্যাজ এ নাম্বার 6 পজিশনের প্লেয়ার, যে কোথায় কোথায় মুভ করতেছে, কোথায় কোথায় যাচ্ছে। তো ওভারঅল সব কিছু মিলে আমি বলবো যে ইংল্যান্ড ডিজার্ভিং উইন, এবং ইংল্যান্ড আরো গোল দিতে পারতো। আমরা কেইন বেলিংহামদের দেখেছি, এবং রেটিং দেখেন 8.4, 4-2, 85 মিনিটে পরবর্তীতে রাশফোর্ড তিনি নেমে গোল করলেন, বেলিংহাম তো আগেই গোল করলেন, আর কেইন 2টা। মুসা এবং বাতুরিনা তিনি গোল করেছিলেন ক্রোয়েশিয়ার হয়ে। তবে ক্রোয়াটদের যে ফুটবল আমরা প্রথমার্ধে দেখেছি 2-2, এবং সেটা পরবর্তীতে শোধ করা, অর্থাৎ প্রথমে পেনাল্টি, তারপরে সেটা শোধ হয়ে যাওয়া একেবারে লাস্ট মোমেন্ট গোলে মুসার, তারপরে বেলিংহামের গোলটা বাতুরিনা আবার শোধ করেছেন। তবে শেষ অর্ধে যে আর পেরে ওঠেননি ইংল্যান্ডের যে পরিকল্পনায়, সেই পরিকল্পনায় স্পষ্ট ছাপ ছিল। মডরিচকেও বেশ কালকে না আসলে একটা পেজের ব্যাপার আছে ভাইয়া। পেজের ব্যাপারটা হলো যে আপনি আসলে এই স্ট্যান্ডার্ডে আসলে ধরেন মানে যেইভাবে খেলা প্রয়োজন এবং দরকার ছিল, আসলে মডরিচ সেইভাবে তাকে খুলে ধরতে পারেনি। স্পেশালি ধরেন একটা এরকম লেভেলের প্লেয়ার, ডেফিনেটলি তার কিন্তু একটা প্রেশার থাকবেই। তার সাথে ধরেন অপোজিশন তাকে নিয়ে কাটাছিড়ে করেই কিন্তু মাঠে নেমেছে। আসলে কে কি প্লেয়ার এবং কে আপনার ম্যাচের রেজাল্ট ঘুরিয়ে দিতে পারে, তো সেই ক্ষেত্রে কিন্তু মডরিচকে তারা আসলে একদম পুরো করে রেখেছিল, মার্কিং করে রেখেছিল। তার যেই কমফোর্টেবল খেলাটা সেটা আসলে আমরা দেখি নাই, খেলতে পারে নাই। আসলে ইংল্যান্ড যেভাবে ফুটবলটা খেলেছে কালকে, আসলে আমি বলবো যে তাদের সাথে ক্রোয়েশিয়া আসলে তাল মিলিয়ে খেলেছে, স্পেশালি ফার্স্ট হাফে। যখন বিলিংহাম গোলটা করে ফেলে তাদের আসলে মোরালটা একটু মনে ডাউন হয়ে যায়, কারণ ক্রোয়েশিয়া 2টা গোল কিন্তু ট্রিমেন্ডাস, দারুণ গোল করেছে। আপনি যদি প্যারাসিসের যেই অ্যাসিস্টটা, মানে রান করে জাস্ট হেড দিয়ে পিছনে ব্যাক করে সেটাকে ওয়ান টাচে ফিনিশ করা, আসলে আমি বলবো যে এটা মানে খুবই খুবই ভালো একটা শুরু করেছিল, কিন্তু এন্ড অফ দ্য ম্যাচে ধরেন ইংল্যান্ডের রিপ্লেস অনেক ভালো। তবে যে ফিগারগুলোর কথা বলা হচ্ছে, অর্থাৎ এমবাপ্পে কিংবা হালান্ড তারা যেমন গোল পেলেন, মেসি হ্যাট্রিক করলেন, রোনালদো আসলে অফ থাকলেও কেইন রেকর্ড করে ফেলেছেন, কারণ এই 2 গোলের পর তারও কিন্তু 10 গোল হয়ে গেছে বিশ্বকাপে হ্যারি কেইনের, এবং তিনি রানিং প্লেয়ারদের মধ্যে তিনিও কিন্তু ওই মেসি এমবাপ্পেদের সঙ্গে লিস্টে চলে এসেছেন। অসাধারণ পারফরমেন্স তার কাছ থেকে। আমি মানে হ্যারি কেইনকে নিয়ে অনেক আশাবাদী এবার। আসলে তার যেই ছন্দ এবং তার যে পারফরমেন্স, স্পেশালি এই সিজনে, সে আসলে কিছু একটা করবে, এবং তার সেই মানে ইচ্ছাটা আমি দেখতে পারলাম যে আসলে ক্রোয়েশিয়ার এগেইনস্টে আপনার 2 গোল করার পরে নিচে এসে ডিফেন্ডিং করা, এবং তার সাথে ডিফেন্ডারদের থেকে বল নিয়ে ফাইনাল পাস করা, যেটা বিলিংহাম গোল করলো তার অ্যাসিস্ট, মানে ওয়ান টাচে বিলিংহামরে বলটা দিল, বিলিংহাম নিয়ে গোল দিয়ে দিল। তো সেই ক্ষেত্রে বোঝাই যায় যে হ্যারি কেইনের এবার
অন্যরকম অসাধারণ। এবং আমরা 18-তে তার 6 গোল করতে দেখেছি, সেবার তিনি জিতেছিলেন সেই পুরস্কারটা, জি। এবং 22-এ তিনি 2 গোল করেছেন, 3টে অ্যাসিস্ট করেছেন, আর 26-এ তো 2 গোল করলেন। এবং দেখুন লেভেল আপও হয়েছে তার র্যাঙ্কটা। সুতরাং যে স্বপ্ন ইংল্যান্ড এবার দেখছে নতুন করে, সেটার ওই এগিয়ে নিয়ে যাচ্ছেন তো হ্যারি কেন, অবশ্যই, কারণ আপনি দলনেতা, আপনার সবসময় স্টেপ আপ করতে হবে, আপনাকে সবাই ফলো করবে এবং আপনাকে দেখে আপনার দলের সতীর্থরা এনকারেজমেন্ট নিয়ে ফুটবল মাঠে নামবে। আসলে এই যে দলটা, আসলে আমি একটু এই কোচের উপরে একটু রাখছিলাম, কিন্তু কালকের যে পারফরমেন্স এবং সবাই যেভাবে ফুটবল খেলেছে ইংল্যান্ড, আসলে তারা অনেক দূর যাবে টুকেলের উপর। হ্যাঁ, বিকজ আমি আসলে কোল পালমারকে চেয়েছিলাম, ফিল ফুডেনকে চেয়েছিলাম, আসলে তারা কিন্তু পরীক্ষিত প্লেয়ার এবং তাদের যে অ্যাবিলিটি আসলে ওয়ার্ল্ড ফুটবলে তারা কিন্তু দেখিয়েছেন। তো সেই ক্ষেত্রে তাদেরকে ডাকা হয় না, কিন্তু তাদের রিপ্লেসে যারা ছিল তারা খুব ভালো করেছেন একেবারে। তবে টমাস টুকেল তার যে বেঞ্চ, সেটা দিয়ে তার মতো করে তিনি সাজিয়েছেন। টুকেলের যে স্ট্যাটটা, সেটাও কিন্তু দারুণ, কারণ ইংল্যান্ডের হয়ে এইভাবে ওপেন করা তিনি দুর্দান্ত। বলা যায় যে ফার্স্ট ম্যাচ এবং মোস্ট বিগ চান্সেস ইন এ ওয়ার্ল্ড কাপ ম্যাচ সিন্স 1966, 7টা চান্স ক্রিয়েট করেছে তার দল, এবং সেকেন্ড মোস্ট শটস অন টার্গেট ইন এ ওয়ার্ল্ড কাপ ম্যাচ সিন্স 1960, 11টা অন টার্গেট শট, এবং থার্ড হাইয়েস্ট এক্সপেক্টেড গোল যেটা বাই এনি টিম 2026-এ এখন পর্যন্ত 2.80, যেখানে তারা 4টা গোল করেছে 2.80 এক্সপেকটেশনে। এবং প্লেন্টি অফ রিজনস টু স্মাইল, প্রথম যে তার অ্যাসাইনমেন্ট সেটা সাকসেসফুল। হ্যাঁ, আসলে একটা আমি দৃশ্য দেখছিলাম যে টোকেল যখন বেঞ্চে আসছে, ক্যামেরাগুলি সব ওর দিকে, ও মানে একটু বিরক্ত হওয়ায় এই জায়গায় এত তোমরা কি করছো। তো আসলে মানে ইংল্যান্ড ফুটবল একটু ডিফারেন্ট, এটা আমার মনে হয় যে সারা পৃথিবীর থেকে ডিফারেন্ট, এবং তাদের একটা মিডিয়া প্রেশার থাকে, তাদের একটা এক্সপেকটেশন অনেক বড় থাকে এবং বেশি থাকে। আসলে এই টিমের কোচ আপনার সবসময় চ্যালেঞ্জ নিতে হবে। আপনি ধরেন এত ভালো ভালো প্লেয়ার, কারণ ইংল্যান্ডে কিন্তু 3টা টিম হবে আই হোপ, যদি ওরকম ভাবে হিসাব করেন। আপনি কোথায় নামছে, একেবারে শেষ দিকে রাশফোর্ডরা নামছে, মানে অসাধারণ, যারা কিনা ওয়ার্ল্ড ফুটবল ডমিনেট করেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তার জন্য অনেক চ্যালেঞ্জ, এবং সবাই আসলে তার উপরে তাকিয়েও আছে। সে কিন্তু ধরেন অনেক বড় বড় টিমকে কোচিং করিয়েছেন, তার সাথে পিএসজি কে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলিয়েছেন, চেলসির হয়ে ইউফা চ্যাম্পিয়ন্স লিগ জিতানো কোচ। তো আসলে আই হোপ সে এই টিমটাকে নিয়ে অনেক দূর আগাবে। এবং ইংল্যান্ড এবার ভালো করুক সেই প্রত্যাশা, কারণ বারবারই স্বপ্ন দেখিয়েছে ইংল্যান্ড। তবে সেই প্রথম বিশ্বকাপ জয়ের পর তারপর আর তারা জিততে পারেনি। ঘানা শেষ মিনিটের একটা গোলে পানামাকে 1-0 হারিয়েছে একেবারে যোগ করা সময়ের 5ম মিনিটে, আর ওদিকে কলম্বিয়া 3-1 গোলে উজবেকিস্তানকে হারিয়েছে। দুটো ম্যাচ হয়েছে। না, আসলে এশিয়ান টিম হিসেবে উজবেকিস্তান তাদের সাথে 1 গোল দিয়েছে, এটা অনেক বড় ব্যাপার, এবং এরকম লেভেলের মঞ্চে, কারণ কলম্বিয়া আজকে থেকে ওয়ার্ল্ড কাপ খেলে না, এবং তারা কন্টিনিউ তাদের পারফরমেন্স আপনার সবসময় চেষ্টা করে বজায় রাখার জন্য। এবং তার সাথে আমি যেটা বলেছিলাম যে লুইস ডিয়াস আসলে তাদের কি প্লেয়ার, যে কিনা গোলও করেছে গতকালকে। তো আসলে আমি বলবো যে নট ব্যাড, কিন্তু উজবেকিস্তানের এটা অনেক লার্নিং পয়েন্ট, লার্নিং ওয়ার্ল্ড কাপ, প্রথম ওয়ার্ল্ড কাপ, ডে বাই ডে তারা আরো ভালো করবে আশা করি। একেবারে সামনে আরো বেশ কিছু ম্যাচ রয়েছে, কারণ লম্বা একটা জার্নি, আর আগামী পর্বে আমরা সেটা নিয়েও কথা বলার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ তপুদা। এক্সপার্ট টেবিল আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবারও, সঙ্গে থাকবেন যমুনা টেলিভিশন।